শুরু হয়েছে তাহলে। আচ্ছা তাহলে কি বলছিলাম আমরা, এই যে HTTPS আরেকটা যে কোনো একটা সাইটে যদি দেখতে, এই যে ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য একটা ওয়েবসাইট আছে খুব ভালো, এটা থেকে আমরা আগেও HTML বা কি জানি, ও আচ্ছা সি সি শিখছিলাম এটা থেকে কিছু। আচ্ছা আমরা এখান থেকে এই যে HTML CSS জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, এই তিনটা জিনিস হচ্ছে প্রাথমিকভাবে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ইউজ হয়, ঠিক আছে। তো আমরা এখান থেকে সি এর ক্লাসগুলো আবার পরে শুরু করলে সিটা এখান থেকে একটু দেখবো, এখানে খুব সুন্দর করে সাজানো আছে ওয়েবসাইটটাতে। আচ্ছা এই যে ধরেন এটার মধ্যে ঢুকলাম, এখানে কি HTTPS দেখাইতেছে প্রথমে, এগুলো কিন্তু দেখাইতেছে না। প্রথমে জাস্ট ওয়েবসাইটের নামটা দেখাচ্ছে, যখন এটার মধ্যে ক্লিক করবেন এরপরে দেখেন সবগুলো আছে www ডট, এই যে www এটা মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তাই না? এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে কি, যার মধ্যে কি সকল ধরনের সবকিছু এটার মধ্যে সার্চ করলে পাওয়া যাবে, এটা কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়। আচ্ছা ল্যান্ডম্যান ওয়ান, হ্যাঁ এটা এগুলো আর কি। আচ্ছা লোকাল এরিয়া নেটওয়ার্ক এগুলো। আচ্ছা এরপরে আসি HTTPS, এটা তো বললাম, তাহলে এটা কি ছিল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সার্ভিস, ঠিক আছে। এটা একটা প্রোটোকল, যে প্রোটোকল আসলে কি, আচ্ছা এটা একটা কথা, প্রোটোকল মানে কি। প্রোটোকল মানে হচ্ছে, ধরেন আমরা বলি না যে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস এক জায়গায় গেছে, নিশ্চয়ই তিনি কি নিয়ে যাবে, প্রোটোকল নিয়ে যাবে, অর্থাৎ ওনার সিকিউরিটি। রাইট, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নিরাপত্তা দেয়, কি দেয়, এটা ইন্টারনেটের নিরাপত্তা দেয়, ঠিক আছে, সোজা কথা হচ্ছে কি দেয়, ইন্টারনেটের নিরাপত্তা দেয়। এরপরে আপনার এগুলো ইন্টারনেটের নিরাপত্তা দেয়। আর যদি আমরা বলি যে ধরেন পিসি বা ডেস্কটপ, এগুলো নিরাপত্তা কে দেয় বলেন তো? এটার জন্য আলাদা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করতে হয়, ঠিক আছে, এটা বাইরে থেকে কিনতে। হ্যাঁ এটা শুধু ইন্টারনেটের নিরাপত্তার জন্য, ইন্টারনেট বা ওয়েবসাইটের নিরাপত্তা, এটা গেল। আচ্ছা আমরা এখান থেকে আর কি কি প্রশ্ন ধরেন, আচ্ছা W3C কি, 6 নম্বর প্রশ্নটা একটু যদি দেখি। W3C কনজোর্টিয়াম, W3 মানে হচ্ছে W তিনটা আর একটা সি, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে লিখি, হোয়াট ইজ W3C। W3C এর একটা নিজস্ব ওয়েবসাইট আছে, যে সেটা হচ্ছে W3C এর ওয়েবসাইট। এটা কি করে, এই যে দেখেন W3C কি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনজোর্টিয়াম। এটা কি করে, ডেভেলপ করে স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন টু হেল্প এভরিওয়ান বিল্ড এ ওয়েব বেসড অন দ্য প্রিন্সিপালস অফ অ্যাক্সেসিবিলিটি। আচ্ছা এটা মানে কি, ধরেন সারা পৃথিবীতে, হ্যাঁ, অনেকগুলা মানে লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে, তাই না? এখন ধরেন আমি একটা ওয়েবসাইট বানাইছি, এখন ওয়েবসাইটের নাম দিছি কি, ডোমেইন নেমটা দিছি www.facebook.com, দেওয়া যাবে এটা? দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? তাদের কারণে। কিন্তু এটা ইউজ করলে তখন কি হইতো, দুইটা কোম্পানির মধ্যে একটা ইয়ে হয়ে যেত, মানে আমি যদি একটু নাম বদলে বা কোনোভাবে ইউজ করার চেষ্টা করি, তখন দুইটা কোম্পানির মধ্যে কি হইতো, মানে দ্বন্দ্বের সৃষ্টি হতো, এগুলো নিয়ে মামলা হতো, অনেক কিছু হতো। তো হেরা হচ্ছে এগুলো নিষ্পত্তি করে, যে কোনো দেশ বা কোনো ওয়েবসাইট যেন একটা আরেকটার সাথে দ্বন্দ্ব না হয়, মানে সবকিছু দেখভাল করে। রাইট, সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়েবসাইটের দেখভাল করে কারা, এই অর্গানাইজেশন, ঠিক আছে। এবারে সবার মধ্যে কারোর মধ্যে যদি কোনো প্রবলেম হয়, সবকিছু সে কি করে, সেটেল করে দেয়, এই বিষয়গুলো আর কি। এই যেখানে অ্যাবাউট আস এর মধ্যে গেলে দেখবেন এর কাজগুলো কি, হু উই আর, আমরা কে, এই যে তারা হচ্ছে কি বোর্ড অফ ডিরেক্টর, এগুলো সবাই মিলে একটা মেশিন। এটা হিস্টোরিটা যদি একটু দেখি, এটা 1994 সালে বইয়ের মধ্যে লেখা আছে, দেখেন 1994 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর উদ্ভাবক টিম বার্নার্স লি দ্বারা প্রতিষ্ঠিত। যে ডাব্লিউ বানাইছে সেই চিন্তা করছে যে সারা দেশে এগুলো নিয়ে অনেক ঝামেলা হতে পারে, আমরা একটা কি করে এমন একটা সংস্থা বানাই যেটা কি এই ধরনের সমস্যা সমাধান করবে, আর তাদের পক্ষ থেকে যে ধরনের সিদ্ধান্ত আসবে এই সিদ্ধান্ত কি সবাই মেনে নিবে, এটা আর কি। তারপর ইউআরএল তো বললাম। আর ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড বলতে কি বোঝায়, এই জিনিসটা বাকি আছে, দেখেন বইয়ের মধ্যে লেখা আছে তো মনে হয় না, ফ্রন্ট এন্ড। আচ্ছা ফ্রন্ট মানে কি, নর্মালি কি বোঝায়, ফ্রন্ট মানে কি বলতে কি বোঝায়, সামনে, ব্যাক মানে পিছনে। আচ্ছা এখন ধরেন ফ্রন্ট এন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড বলতে এই এন্ড মানে হচ্ছে একটা জায়গা, যে কোন জায়গা থেকে আপনি এটাকে কন্ট্রোল করতেছেন। ফ্রন্ট এন্ড মানে হচ্ছে যেখান থেকে আমরা ইউজ করি। এখন ফ্রন্ট এন্ড ডেভেলপারটা কি, আচ্ছা ডেভেলপারটা পর আছে, আগে ফ্রন্ট এন্ডটা কি, ফ্রন্ট এন্ড মানে যেখান থেকে আমরা দেখতেছি ইউজ করতে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এই যে ওয়েবসাইটটা দেখতেছি না, এই যে ওয়েবসাইটের এই যে ইন্টারফেসটা দেখতেছি, যে অ্যাবাউট আছে, যে অপশনগুলা, এগুলো ফ্রন্ট এন্ড বলে। কিন্তু
এটাকে যে ব্যাক এন্ডে একজনের কি করছে এই জিনিসগুলোর জন্য একটা কোড লেখছে, এইচটিএমএল কোড হোক, জাভাস্ক্রিপ্ট কোড হোক, সিএসএস কোড হোক, লেখে এটা কিসে লেখছে ধরেন এটা বিভিন্ন সফটওয়্যারে লিখছে, এটা হতে পারে বিএস কোড বা অন্যান্য যে যে কোনো কোড লেখে সে এই সফটওয়্যার সরি এই ওয়েবসাইটটা সে বানাইছে। এই যে ওয়েবসাইটটা বানানোর জন্য যে কোড লেখছে ওই ওই অংশটাকে কি বলে ব্যাক এন্ড। ঠিক আছে কিনা, বুঝছেন কিনা বলেন। আমরা যেটা দেখি এটা কি ফ্রন্ট এন্ড, আর যেটা মানে ডেভেলপাররা বা কোড লিখে রাখছে রাইট ব্যাক এন্ড। আচ্ছা আমরা একটা কাজ করি, এটার ইনস্পেক্ট দিয়ে একটু দেখি এখানে আর কি কি কোড আছে। এই যে ইনস্পেক্টে দিলে দেখতে পারবেন, এই যে দেখছেন এখানে দেখছেন কত কিছু কোড লেখা। এই যে মার্জিন, আইটেম জিরো, এগুলো যখন আপনারা HTML CSS ভালো করে শিখবেন তখন এই জিনিসগুলো দেখবেন। এই যে লেখছে বক্স সাইজিং, বর্ডার বক্স, এরপরে কি লিখছে ওভারফ্লো, এগুলো হচ্ছে সবগুলো কি HTML কোড। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিজাইন, এই যে এটা হচ্ছে ডিজাইন, প্যারাগ্রাফের ডিজাইন পি। এই যে আরেকটা জিনিস সুন্দর করে দেখাই, এই দেখেন লার্ন টু কোড, এই লেখাটা অনেক বড় না, এটা একটা ডিজাইন। এরপরে দেখেন এই লেখাটা আবার ছোট অন্য কালারের। ঠিক আছে, আবার লেখার মধ্যে বিভিন্ন ধরনের ফন্ট আছে, এটা তো জানেন আপনারা তাই না। এরপরে ধরেন এই যে একটা সার্চ বার এখানে অ্যাড করছে, এরপরে এই যে একটা বাটন অ্যাড করছে, এটা কিন্তু বাটন, খেয়াল করেন এটার মধ্যে দেখেন মাউসটা নিলে একটা হাত চলে আসে, এটাকে বাটন বলে। এটা কি বলে? বাটন। এই HTML এর মধ্যে বাটনের জন্য আলাদা কোড আছে, এই সার্চ বার অ্যাড করার জন্য। এবং সার্চ বারের মধ্যে কিছু টেক্সট আছে, টেক্সট গুলো দেখেন, এগুলো হচ্ছে এই টেক্সট গুলো দেখেন কিরকম টেক্সট। এগুলো কিন্তু কি বলে এটাকে আপনার, মানে যে টেক্সট গুলো মুছা যায় না, এটা কি বলে ফিক্সড টেক্সট আছে। ঠিক আছে, এগুলো আগে, এগুলো কেন লেখা রাখে ভিতরে, এটা কিন্তু ইয়ার মধ্যে HTML এটার কোডটার মধ্যে গেলে দেখতে পারবে। ঠিক আছে, এই যে দেখেন সার্চ আউট টিউটোরিয়ালস এক্সাম্পল, এই কথাটা দেখেন কোথায় আছে, এই দেখেন ফর্ম ডট, এই দেখেন আমি যখন এটার মধ্যে ইয়ে ধরছি, এই মাউসটা নিচে দেখেন এটার মধ্যে ওই যে সাইডে দেখেন নীল কালে উঠছে, খেয়াল করছেন এটার মধ্যে। এই দেখেন আমি আবার দেখে দিচ্ছি, আপনি বুঝতেছেন? এই দেখেন আমি আমার মাউসটা কোথায় আছে এটা একটু দেখেন, এই মাউসটা এখানে নিচে তো ওই ওয়েবসাইটের ওই দিকে দেখেন একটা নীল একটা, দেখছেন? তার মানে বুঝাতেছে আমি এই জায়গার মধ্যে আছি। হ্যাঁ, তার মানে এটা বুঝাতেছে আমি এই জায়গার মধ্যে আছি। ঠিক আছে, এরপরে আমি আবার একটু দেখেন, এই দেখেন তার মানে হচ্ছে এখানে অনেকগুলো জিনিস, এই একটা জিনিস ডিজাইন করতে কতগুলো কোড লেখা লাগছে। এই দেখেন আমি যখন এটার মধ্যে যাই তখন আবার এখানে এখানে আবার মিল হইতেছে। ঠিক আছে না, তার মানে হচ্ছে এই জায়গাটার কোডগুলো হচ্ছে এই সবগুলো। বুঝতেছেন কিনা কিছু কিছু, একটু বেশি জটিল মনে হইতেছে না? আচ্ছা, এগুলো আসলে হাতে কলমে শিখলে প্রথম থেকে তখন এটা একটু কম জটিল মনে হবে আর কি। তো এই হচ্ছে অবস্থা কিন্তু দেখেন, আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, এটা না, এটা হচ্ছে এই পুরোটা কোড হচ্ছে এই বক্সটার জন্য। আচ্ছা, তো এইভাবে হচ্ছে কি, মানে আপনার একটা ওয়েবসাইট ডিজাইন করতে প্রত্যেকটা জিনিস যে পিছনে লেখা আছে এগুলোর হলো ব্যাক এন্ড, আর সামনে যে সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এবার আসেন এই যে এখানে যে লেখাগুলো লেখা, এই লেখাগুলো কিসে কি দিয়ে লিখতে হয়? এটা লিখতে হয় HTML দিয়ে। কি দিয়া? আচ্ছা আরেকটা জিনিস বলি, HTML হচ্ছে একটা ওয়েবসাইটের কঙ্কাল। বলেন, HTML হচ্ছে একটা ওয়েবসাইটের কঙ্কাল। কঙ্কাল ছাড়া যেমন মানুষ দাঁড়াতে পারবে না, কঙ্কাল হচ্ছে শরীরের গঠন, তার মানে HTML হচ্ছে ওয়েবসাইটের গঠন। এবার আসেন, কঙ্কালের পরে এরপর একটা মানুষ তৈরিতে কি লাগে? হাড্ডি মাংস, মানে সরি, হাড় তো আছে আগে থেকে, মাংস লাগবে। কি লাগবে? মাংস লাগবে। এখন এই মাংস দিবে কে, বা এই সুন্দর করে ডিজাইনটা করবে কে? CSS করবে। ঠিক আছে, এরপর জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করা হয়, এটা আর একটু সুন্দর বা ডাইনামিক করা হয়। ডাইনামিক মানে হচ্ছে বিভিন্ন তথ্য, তারপর আর একটু কি বলে এটার মধ্যে w3school.com, w3 স্কুল, হ্যাঁ এটা খুবই মানে কি বলে অনেক ফ্রেন্ডলি একটা এই ওয়েবসাইট, যেটা দিয়ে আপনার অনেক কিছু, আপনি এখানে অনেক টিউটোরিয়াল পাবেন, HTML CSS জাভাস্ক্রিপ্ট। পাইথন তো আছে, আমরা গত সেমিস্টারে পাইথনে শিখছিলাম আর কি। তো আপনাদের মনে জাভা শেখানো হয় না তাই না? জাভা নাই, জাভাটা হচ্ছে একদম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর কি। এটা আসলে খুবই জটিল একটা ল্যাঙ্গুয়েজ, যার কারণে এটা প্রাথমিক লেভেলে শিখাইতে দেয় না আর কি। এবার শুধু আমরা সি শিখছি আর C++, সি শিখলে C++টা বেশি কঠিন না, অল্প কিছু জাস্ট কয়েকটা লাইনের কয়েকটা কমান্ডের কি পার্থক্য, সিনট্যাক্সের পার্থক্য। ঠিক আছে, আচ্ছা আপনার গানে যে ফিল হয় ভাই এদিক দিয়ে সামনে বসতে নাকি? আচ্ছা, এই গেল। তাহলে আমরা প্রথম অধ্যায় সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাইলাম, ঠিক না? এখন এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই চ্যাপ্টার থেকে আমাদের যে ইয়াতে কি বলে প্র্যাকটিক্যালি কি দিবে, মানে আপনাদেরকে দিতে পারে কোনটা দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওয়েবসাইট কি এটা বলছে নাকি? এটা ওয়েবসাইট কি এটা প্রশ্ন করতে পারে, ভালো কথা বলছে।
আচ্ছা দেখেন, এখানে ওয়েবসাইট আসলে কি? ওয়েবসাইট এরা বলছে যে পরস্পর সংযুক্ত কতগুলো ওয়েব পেজের সমষ্টি। তার মানে এগুলো কি কানেক্টেড, বলেন এগুলো কি কানেক্টেড, এবং কতগুলো ওয়েব পেজ কিভাবে, এই যে দেখেন এখানে এখানে একটু তাকান। এখানে আমি যদি HTML এ ক্লিক করি, HTML এ ক্লিক করলাম, HTML এ ক্লিক করলাম, এই যে HTML এর একটা পেজ আসছে, আসছে না? এখন HTML এর পেজের মধ্যে যতগুলো বাটন আছে সবগুলো বাটনে ক্লিক করলে আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে। ধরেন আমি এটার মধ্যে ক্লিক করলাম, সি অল, দাঁড়ান একটা minute। আমি এটাতে ক্লিক করলাম সি অল HTML, একটা যে বাটনটাতে ক্লিক করার সাথে সাথে আমাকে নিয়ে আসছে এখানে, ঠিক আছে? আরেকটা পেজ নিয়ে গেছে। এই যে প্রত্যেকটা বাটনের মধ্যে আরেকটা এক একটা হাইপার লিংক করা, কি করে এটাকে কি বলে বলেন তো? আপনাদের জিজ্ঞেস করবে যে কি দিয়ে এক পেজ থেকে আরেক পেজে চলে যাওয়া যায় অথবা লিংক বানানো যায়। এই যে এর মধ্যে শুধু মাউস দিয়ে ধরছি, একটা জিনিস খেয়াল করেন, আমি মাউস দিয়ে নিচ্ছি, আপনারা একটু নিচে হাতের বাম দিকে সাইডে একটু দেখেন তো, এই যে দেখেন সাইডে একটা লেখা উঠছে কিনা, দেখেন এটার নাম কি, www.w3school.com html ওয়েবসাইট ডট এএসপি। তার মানে হ্যাঁ এএসপি দিয়া ওয়েবসাইটটাকে ইয়া করছে, এএসপি আবার আরেকটা লিংক করেছে, ঠিক আছে? আচ্ছা ওই দিকে না যাই এখন, এই এই যে ওয়েবসাইটের যে পেজ, দেয় পেজটার নাম হচ্ছে এটা, বুঝছেন না আপু? ভাই বুঝছেন? যে পেজটা, নতুন পেজটা যাবো, ওই পেজটার ওয়েবসাইটটা হচ্ছে এটা। এখন আমি ক্লিক করলে, আচ্ছা ক্লিক করে ক্লিক দেখি, করলে তো স্যার একটা পেজ। যে পেজে যাবে এই পেজের ওয়েবসাইটের নামটা হচ্ছে এটা, ঠিক আছে? এখন আমরা যাইয়ে দেখি আসলে এটা কি। এবার দেখি, এই দেখেন নিচে না হুবহু আমরা নিচে যা দেখছিলাম এদিকে এটা মিলছে কিনা বলেন। তার মানে হচ্ছে এরকম আছে যে এগুলো এক একটা বাটন হাইপার লিংক করা, হাইপার লিংকের জন্য একটা কোড আছে, কোডটা হচ্ছে এ, এ দিয়ে কি করা হাইপার লিংক করা হয় এ। আমরা এটাকে ইন্সপেক্ট করে আপনার একটু দেখাই দিই কোডটা এখানে দিচ্ছে কিনা, এটা দেখতে হবে। আচ্ছা এখানে এরা শুধু সিএসএস ডিজাইনটা দিচ্ছে, এইচটিএমএল ইয়াগুলা এখানে দেন। উম, 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 এইচটিএমএল কোডটা এখানে দেন নাই, কিন্তু শুধু সিএসএসটা দিচ্ছে। সিএসএস মানে তো ডিজাইন, তাই না? মানে এইচটিএমএল দিলে মানুষ এটা চেঞ্জ করে, এটা এখানে নাম চেঞ্জ করে ফেলবে, করলে হেরার কিছু হবে না, হবে মানে তাদেরই হবে এরকম। এই যে দেখেন বাটনের কথা বলছিলাম না, এই যে বাটন, এই দেখেন যখন আমি বাটনের মধ্যে ইয়ে রাখছি, মাউস রাখছি, সবগুলো বাটন দেখেন নীল নীল হয়ে গেছে, কারণ এগুলো সবগুলো বাটনের ডিজাইন একটাই দিচ্ছে, একরকম দিচ্ছে। ওকে, তাইলে আমরা কি বুঝলাম যে এখানে এক একটা পেজ কানেক্ট করা, পেজ কিভাবে কানেক্ট করতে হয়, হাইপার লিংকের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? আচ্ছা আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন, বানানোর পরে আপনি হাইপার লিংকে কি করলেন, এখানে ক্লিক করলে আপনার ফেসবুক আইডিতে চলে যাবে, আপনার হাইপার লিংকের মধ্যে আপনার ফেসবুক আইডির লিংকটা দিয়ে দিলে, এখানে টিপ দিলে কোথায় চলে যাবে বলেন? আপনার ফেসবুক আইডি চলে যাবে। এখন আপনি মনে করলেন যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, তো আপনি এরকম অনেকে হয় না যে ওয়েবসাইটের নিচে কন্ট্যাক্টের মধ্যে, হ্যাঁ দেখেন কন্ট্যাক্টের মধ্যে ধরেন এরকম এরকম জায়গা আছে যে কন্ট্যাক্ট, আপনার ওয়েবসাইটে একদম সবার নিচে এরকম আপনার কয়েকটা বাটন রাখছেন যে অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে কিছু জানার জন্য কেউ এখানে ক্লিক করতে পারে। এবার কন্ট্যাক্ট উইথ মি, আপনি একটা অপশন রাখলেন কি কন্ট্যাক্ট উইথ মি, এর মধ্যে ক্লিক করলে দুইটা জায়গায় যেতে পারবে সে। যদি আলাদা বাটন থাকে, যদি একটা থাকে তাহলে কি আপনি দিয়ে দিলেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট, অথবা কেউ কেউ দিয়ে রাখে কি, এই যে দেখেন বাটনগুলো খেয়াল করছেন কিনা, এগুলো সবগুলো হচ্ছে W3 স্কুলের যোগাযোগ করার জন্য। এই যে দেখেন W3 স্কুলে ইনস্টা আছে, ফেসবুক আছে, ডিসকর্ড আছে, এটা আবার কি লিঙ্কড, এটা হ্যাঁ লিঙ্কডিন, লিঙ্কডিন আছে, ইউটিউব আছে। দেখে আমরা একটা ক্লিক করে দেখি, ইউটিউবে যাই, দেখছেন হ্যাঁ, এই যে দেখেন W3 স্কুলের ওয়েবসাইট, কি বলে ইউটিউব আইডি বা ইউটিউব কি বলে চ্যানেল, তাই না? তো আমরা প্লে লিস্টে যাই কি আছে দেখি। আপনাদেরকে হয়তো ওয়েবসাইট দিবে না, যে কোনো একটা অংশ যে বলবে যে একটা ওয়েবসাইটের হোম বাটন ক্লিক করুন, অথবা একটা ওয়েবসাইটের মধ্যে দুই একটা পেজ বানায় দেখান, সে পেজে আপনার হাইপার লিঙ্ক করতে হবে। তো এগুলো আমরা হাতে কলমে এখানে না করলে কি বুঝবেন না। আচ্ছা এখন আসলে আগে বইয়ে কি আছে এটা একটু দেখতে হবে, স্যাররা আসলে কি দেয় ওটা তো বইয়ের উপর মনে নির্ভর করে, তাই না? যেমন দেখেন অধ্যায় 2 আছে ইউআই ইউএক্স থেকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ রূপান্তর। আচ্ছা এই ইউআই ইউএক্স টা কি এটাও জানতে হবে, তবে শুরুতে HTML দিয়ে শেখানো ভালো, এরা শুরুতে ইউআই ইউএক্স এ চলে গেছে। আচ্ছা সবাই 298 পৃষ্ঠা চলে যান, দেখেন সরি 297 এখান থেকে দেখেন এই পেজের, এই যে যতগুলো জিনিস এখানে দেখা যাইতেছে ছবিতে, কন্টাক্টটা, তারপর আপনার চিত্র 2.13, 1.4, 1.5, 1.6 যে চিত্রগুলো দেখা যাইতেছে না ভাই, এই চিত্রগুলোর কোডগুলো দেখেন, পরের পৃষ্ঠায় যায় দেখেন অবস্থা কি, পরের পৃষ্ঠায় খুলে দেখেন তো।
298 তে যান, দেখছেন কোড পুরা একদম বন্যা ভাষায় দিতে মনে হয়। এই কোড দেখে দেখে আপনারা করলেও একটা ভুল হইলেও শেষ, এরপর আবার এই কোড অসম্ভব। এই কোড যদি আপনারা কইরা শেষ করেন তাহলে আপনার এই বইয়ের মধ্যে ছবিগুলো পাবেন, কিন্তু কোনো দরকার নেই। এখন টেকনোলজি অনেক অ্যাডভান্স। কারণ আপনি যদি ওয়েবসাইট এখানে লিখে দেন যে আমাকে কি একটা কন্ট্যাক্ট স্পেস বানায় দাও, দিয়ে দিবে, সে কোড সহ সব দিয়ে দিবে। মেক এ কন্ট্যাক্ট স্পেস ফর মি, কন্ট্যাক্ট আস পেজ ফর মি। হ্যাঁ চলে আসবে, একদম কোড সহ চলে আসবে, আপনি স্যারকে দেখাই দিবেন। ব্যাস। একটা ইউটিউব দিতে, ইউটিউব দিয়ে দিতে হাউ টু ক্রিয়েট এ কন্ট্যাক্ট ফ্রম উইথ কি দিতে সিএসএস না, হাউ টু কন্ট্যাক্ট ফ্রম কিভাবে বানাবো। এই দেখেন কন্ট্যাক্ট ফর্মটা এরকম হবে, এরা দেখাই দিচ্ছে এরকম হবে, ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি সাবজেক্ট, তারপরে এই সাবমিট অপশন থাকবে, একটা বাটন থাকবে। ওকে, এবার আপনাকে বলবে হ্যাঁ যে কন্ট্যাক্ট ফর্ম আছে, এবার স্টেপ গুলো দেখেন কিভাবে করবেন। তো আপনি এত কিছু ধরেন বোঝার দরকার না, আপনি কি করলেন, ট্রাই ইট ইউরসেলফে গেলেন, যাওয়ার পর এখানে কি পেলেন, কোডটা হয়ে গেলেন, এই যে কোড, ঠিক আছে, এই যে কোড। এখন এই কোড যদি আপনি ওইখানে রান দিয়ে এমনি দেখেন তাহলে কিন্তু স্যার মানবেন না, ঠিক আছে। আমাদেরকে আলাদা ইয়েতে দেখাইতে হবে, যদি আবার সফটওয়্যার না থাকে তাহলে আবার এই স্যারকে বললে হয়তো এটা ইয়ে নেওয়া যাবে। স্যার আবার স্যার আবার যা বুঝে যে কোনটা আপনারা কোনটা করতেন বা কোনটা না, ঠিক আছে। তবে এখান থেকে কোড নিয়ে যদি মেইন সফটওয়্যার দিয়ে করেন তাহলে স্যারে কিছুটা নাম্বার বাড়াই দিবে। আর এখান থেকে মেইন সফটওয়্যারটা আচ্ছা, HTML এর জন্য HTML এর অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলোতে আমরা HTML কোড লিখতে পারি। এর মধ্যে VS কোডটা হচ্ছে আপনার সবচেয়ে রিচ, এটা দিয়ে লিখতে মজা কেন, এর মধ্যে আপনি একটা অক্ষর লিখলে এরা বাকিটা আপনাকে সাজেস্ট করবে যে এটা বাকিটা এরকম হবে। তারপর আপনি যদি বলেন হ্যাঁ আসলে তো মিলছে, আপনি এন্টারে টিপ দিবেন, বাকিটা নিজে নিজে উঠে যাবে। সুবিধাই পুরা, ঠিক আছে। আর অন্যান্য সফটওয়্যার গুলোর মধ্যে এই সুবিধাটা একটু কম আছে আর কি। এটার মধ্যে VS কোড বলে এটা, এই হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এটার মধ্যে একটা সুবিধা আছে কি, এটা আবার আমি দেখছি যে ওই ল্যাবের মধ্যে অনেকগুলো কম্পিউটারের মধ্যে এটা আছে, আবার অনেকগুলোর মধ্যে নাই। এই ডাউনলোড করো উইন্ডোজ। এটার মধ্যে সুবিধা কি, এটার মধ্যে সব ধরনের কোড করা যায়, শুধুমাত্র কি HTML না, একদম জাভা স্ক্রিপ্ট হইতে সি সি প্লাস প্লাস সব একটার মধ্যে, ঠিক আছে। আমরা তো কোড ব্লক ইউজ করছিলাম না গতবার নাকি, না কোড ব্লক এবার ইউজ করতেছি সি এর জন্য, আপনাদেরকে দেখাচ্ছি মনে কোড ব্লক। এই কোড ব্লকটা শুধু সি, অন্য কিছু করা যায় না, সি আর সি প্লাস। আর এর মধ্যে কি এই যে সবগুলো করা যাবে, এই সবগুলো, বুঝছেন, কোড উইথ এক্সটেনশন একদম জাস্ট সব। ওই যে বলছে কোড ইন এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজের কোড কি বিএস কোডে করা যায়। এটা বিএস কোড একটা সুবিধা। এটা বিএস কোডটা আবিষ্কার হয়েছে যে বা মার্কেটে আসছে যে বেশি দিন হয় না, এটা নতুন এবং আপডেটেড অনেক। এটার মধ্যে দিয়ে সব করা যায়। এই দেখেন যা আছে সব পিএসপি হইতে জাভা স্ক্রিপ্ট, তারপরে এই যে এইচটিএমএল, জেএসন, তারপর আপনার পাইথন, দেখেন যা আছে সবগুলো অভাব নাই। আচ্ছা যাই হোক, এই আর কি। তো এখন তাহলে আমরা কি বুঝলাম যে এই কোডটা যদি পুরোটা লিখে নিন, তো বড় কোড না, দেখছেন একদম নর্মাল, এটা একদম নর্মাল কোনো ডিজাইন ছাড়া, জাস্ট স্বল্প কিছু ডিজাইন থাকবে। হ্যাঁ আপনারা জাস্ট এটা বানাই দিতে পারলে সারা নাম্বার দিত, আপনাদের কোনো ডিজাইনের দরকার নেই। তারা যদি বলে এখানে এটা বলবে কিনা দেখি, এটা বই হিসেব করে বলতে দেখতে হবে যে আসলে বলবে কিনা। কারণ এখানে সবাই এক্সপার্ট না, কারণ স্যার এটা বলতে পারে যে কি যে ফার্স্ট নেমে কথাটাকে বা এই ইয়েটাকে আরেকটু ডিজাইন করো, এই বর্ডারটাকে আরেকটু কি করো, একটু মানে বর্ডারটা যেন একটু গোল হয়, আর নইলে স্যার বলতে বর্ডারটা যেন একদম মানে চোকা টাইপের হয়, যেমন বইয়ের যেরকম কর্নারটা দেখেন এরকম মানে চোকা চোকা টাইপের, এই সরু তীক্ষ্ণ, এগুলো একটু ধরেন এডিট করার জন্য বলতে পারেন। যেমন এগুলোর মধ্যে আপনার বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশ সিসিসি, এটা হচ্ছে কালারের, এটা হচ্ছে 1 পিক্সেল, এটা কি বলছে, এটা পিক্সেলটা দিয়ে বুঝাইছে কি এটা কতটুকু বর্ডারটা কতটুকু থাকবে, বর্ডারটা কতটুকু মোটা হবে। আমরা এটার মধ্যে 2-3 পিক্সেল দিয়ে পাশে এগুলো ট্রাই করে করে দেখতে পারি, ঠিক আছে। 5 পিক্সেল দিলাম, রান দিয়ে দেখি কোনো পরিবর্তন আছে কিনা, দেখেন যে পরিবর্তন আসছে নি, এই যে দেখেন পরিবর্তন, এই যে দেখেন বর্ডার ইয়াটা কি মোটা হয়ে গেছে না, এটা 5 পিক্সেল দিতে না ভাই, দেখতেছেন না। ওইখান থেকে কি আমাদের ওইখান থেকে ওই কাজ করতে হবে, এখানে চেঞ্জ করবেন, এখানে আপনি পাইবেন রেজাল্ট পাবেন। এই দেখেন এখানে বর্ডার রেডিয়াস দেই, আমি এখানে সাইজ লাগিয়ে দিয়ে দিই ধরেন 8, রান দিয়ে দেখি কি অবস্থা। স্যার এই ওয়েবসাইট এটা কি করতে হবে, W3 স্কুল নিবন্ধন বললেন কিন্তু পানি থেকে পাঠান w3school.com। হ্যাঁ, তো এটার মধ্যে আপনি গিয়ে যে প্যাডিং 12 পিক্সেলের জায়গায় ইচ্ছা করলে আপনার বাড়াই দিয়ে দেখতে পারবেন কি পরিবর্তন। নিজে বুঝুন, এগুলো আমরা এমনি শিখছি, যখন কেউ হাতে কলম দিয়ে দেখছেন কত মোটা হয়ে গেছে, এটা কত বড় হয়ে গেছে, এটা এটাকে আরো বাড়াই দিই।
দেখতে খারাপ দেখা যায়, বুঝছেন? এই জন্য এটি স্ট্যান্ডার্ড মান হচ্ছে 10। এই দেখেন এটা কিরকম খারাপ দেখা যায় না দেখতে, মানে বাজে দেখা যায়। এরপরে আরেকটা জিনিস, এই যে এটা খেয়াল করেন, এটার মধ্যে টিপ দিলে বা ক্লিক করলে, ওই এটার মধ্যে ক্লিক করলে অনেকগুলো দেশের নাম আসতেছে, খেয়াল করছেন? এটা আবার আরেকটা অপশন, এটা বলে টপ, কি বলে, কি বলে, টপ ডাউন অ্যাপ্রোচে। দেখেন এটা এখানে আছে, দেখে দিই। এটাকে বলে টপ ডাউন লিস্ট। এটা কোথায় কান্ট্রির মধ্যে থাকবে, তাই না? এই যে দেখেন, এই যে অপশনের মধ্যে ওই ইয়েটা দেন নাই। তারপরে ভ্যালু দিচ্ছেন, দেখেন কানাডা দিয়ে দিতে, তারপরে অস্ট্রেলিয়া, কানাডা, আর একটা আর দিতে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, তিনটা অপশন দিতে। হ্যাঁ, এখানে আপনি যা লিখে দিবেন এখানে ঠিক অতটা স্যার অপশন এই আছে। যে এখানে বর্ডারটা আমি ইয়ে করবো, এখানে আমি এখানে কি লেখা আছে বর্ডার? হ্যাঁ, আছে আছে লেখা আছে। এই যে দেখেন, এই যে দেখেন আমি এটা আপনাকে ধরে দেখাচ্ছি। মেটা নেই প্রথমে, এরপর হলো কন্টাক্ট। এটা হচ্ছে HTML এর, হ্যাঁ, এই যে HTML হেড, মেটা, নেম, ভিউপোর্ট, এগুলো হচ্ছে HTML এর কি, মানে বেসিক কিছু জিনিস। এগুলো না দিলে, সিনট্যাক্স গুলো না দিলে আপনার কোড লিখলে কোনো কোডে কাজ করবে না। যেমন মনে নাই পাইথনের সময় ফরম্যাট, রাইট? পাইথনের সময় আমরা লিখছি না আপনার কি ইয়ে, বলে, এই ধরেন কি ডট পাই জানি, আচ্ছা আচ্ছা, যে কোনো একটা নাম দিয়েছিলাম, তাহলে নাম দেওয়ার পর একটা ফরম্যাট ছিল কিনা পাইথনে, রাইট রাইট, এরকম ফরম্যাট, ফরম্যাট দেওয়া লাগে। সব ধরনের ল্যাঙ্গুয়েজে কি আছে, ফরম্যাট আছে। তারপর স্যার ওই যে বডি, ফ্রন্ট, হুম। ফ্যামিলি। আচ্ছা, এবার আসেন বডি, এগুলো একটা একটা করে দেখাই দিব নাকি? হ্যাঁ, স্যার একটা একটা করে দেখাচ্ছে দেখেন এখানে প্রথমে লিখছি স্টাইল। স্টাইল। এই স্টাইল স্টাইলের মধ্যে আপনি যা লিখবেন, এই কার স্টাইল হবে এখানে দেখেন বলে দিতে। কোনটা? স্টাইলের মধ্যে যার যার লিঙ্ক দিবেন বা যার যার নাম দিবেন, এই জিনিসগুলো স্টাইল। যেমন দেখেন বডি, বডি মানে পুরাটা জিনিসকে বুঝাই দিচ্ছে, একদম পুরাটা, পুরো পেজটা নাকি? পুরো পেজটা, রাইট? পুরো পেজ। এখন বডি কেমন হবে, বডির ফন্ট ফ্যামিলি, অর্থাৎ ফন্ট, এই যে ফন্ট গুলা, এগুলো এক ধরনের ফন্ট দিচ্ছে। এখন আপনি চাইলে কি করতে পারেন জানেন, এই বক্সের জন্য এই ফন্টটাকে আলাদা, এই ফন্টটাকে আলাদা ইউজ করতে পারেন। হ্যাঁ, মানে এগুলো ডিজাইন করে কি প্রত্যেকটা ফন্ট, এই যে সাবমিটের ফন্ট, এটা আলাদা ইউজ করতে হবে। কিন্তু এরা কি করছে, পুরো বডির ফন্ট কয়টা দিতে একটা, কারণ এটা জাস্ট একটা নর্মাল একটা, মানে আপনাদেরকে বোঝানোর জন্য সহজ একটা করছে। ডিজাইন করার জন্য ইচ্ছা মতো করতে পারেন। আচ্ছা, এন্ড ফন্ট ফ্যামিলি দিচ্ছে এরিয়াল, কয়টা ইউজ করছে দেখছেন, তিনটা, স্যান্স সেরিফ আর হচ্ছে আপনার কি হেলভেটিকা। আপনার এরকম ফন্ট ফ্যামিলি আছে কয়টা দেখেন, আমি দেখাচ্ছি। CSS ফন্ট ফ্যামিলি প্রপার্টি, এই যে ফন্ট ফ্যামিলির মধ্যে কি টাইমস নিউ রোমান, টাইমস সেরিফ, স্যান্স সেরিফ, হেলভেটিকা, অনেকগুলো। এগুলো হচ্ছে ফন্ট, ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলিটা আসলে কি, ফন্ট গুলো দেখতে কেমন হবে এটা। আচ্ছা, যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি কিনা, জেনেরিক ফন্ট, এই যে ফন্ট ফ্যামিলি, স্যান্স সেরিফ দেখতে কেমন হবে। আচ্ছা, এটা আরো সুন্দর একটা ইয়ে আছে, একটু দেখেন। এই যে ডিফারেন্স বিটুইন সেরিফ এন্ড স্যান্স সেরিফ, অর্থাৎ এটা হচ্ছে স্যান্স সেরিফ, এটা হচ্ছে শুধু সেরিফ, দেখছেন? এটা এর মধ্যে পার্থক্য আছে না? আবার দেখেন রেড সেরিফ, আবার পুরো অন্যরকম কালোর মধ্যে লাল। তো এই হচ্ছে ফন্টের বিভিন্ন রকম আর কি। আচ্ছা, ও আরেকটা জিনিস এখানে সবগুলো আছে, দেখছেন? এটা দেখতে একরকম না, এটা দেখতে সামান্য ভিন্ন হচ্ছে। এরপর আপনার এই মনোস্কোপ দেখেন, এটা আবার একটু অন্যরকম। রাইট, মানে জাস্ট ডিজাইন, ফন্টের ডিজাইন, রাইট? এই ফন্টের ডিজাইন হচ্ছে এই। এটা তো স্যার ওই যে আমরা টাইপিং করতাম তাই না, ওই সময় তো আমরা বিভিন্ন ভাবে। আপনি এটা নাম জানতে হবে, নাম না জানলে আপনি কি না লিখলে ফন্টের জিনিস এরকম হবে না। তো আপনি যার নাম লিখতে হবে এরিয়াল, তারপরে সেন্স সেরিফ, এগুলো না লিখলে। এখন কথা হচ্ছে, আপনি তো নেট ইন্টারনেটে কাজ করবেন না, এখন আপনি ডাইরেক্ট সার্চ দিবেন যে কোন net, এই যে এখানে ঢুকবেন, ঢুকে দেখবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে ফন্ট। তো আপনাকে যেটা ভালো লাগে আপনি এটার নামটা কি করবেন, এই যে এটার নাম, হ্যাঁ হ্যাঁ, রাইট, এখান থেকে কপি করে নামটা নিয়ে এখানে বসাই দিবেন, শেষ, ঝামেলা নেই। ঠিক আছে? এবার আসেন বক্স সাইজিং। হ্যাঁ, এটা হবে বর্ডার বক্স। আচ্ছা, এখন আপনার কথা মানে মনে হতে পারে যে এগুলোর মধ্যে আরো অন্যান্য
বক্স অন্য অন্য রকম হইতে পারে কিনা, হ্যাঁ হইতে পারে। যেমন এটা আপনি কি করলেন, বক্স সাইজিং নিয়ে আপনি সার্চ দিলেন, বক্স সাইজিং কেমন হতে পারে। আপনি বুঝতেছেন কি করতেছে এই? আচ্ছা এই জন্য। আচ্ছা এটা হচ্ছে আপনারা ওয়েব ডেভেলপমেন্ট বই আছে না আপনারা কি, আচ্ছা অফিস থেকে একটা নিয়ে আসবেন নাকি বই, বই গেল নাকি একটা স্যার নিয়ে ওনার ওনার পাশে চলে আসবেন, আর অফিস থেকে একটা বই নিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, হ্যাঁ কিভাবে একটা ওয়েবসাইট বানাই এই জিনিসগুলো। আচ্ছা, আমরা কি দেখতেছিলাম, বক্স সাইজিং নাকি। কি হয়েছে এটার মধ্যে box sizing? তাহলে এখানে কি লিখছি, বক্স সাইজিং। কিবোর্ড তো ঢুকলো না কেন? এই দেখেন বক্স সাইজিং, বর্ডার বক্স, সিএসএস বক্স সাইজিং চলে আসছে। এই দেখেন এখানে বক্স গুলো কেমন হতে পারে এরা বলছে। এটা কিসের উপর নির্ভর করে বলেন, উইডথ, প্যাডিং, বর্ডার, এই তিনটার সাইজ একসাথে করলে অ্যাকচুয়াল উইডথ পাওয়া যায়। হ্যাঁ, আর হাইট হচ্ছে কতটুকু লম্বা, হাইটের সাথে আর প্যাডিং আর বর্ডার হচ্ছে কমন জিনিস, ঠিক আছে। আপনার উইডথ হচ্ছে কি, বক্সটা কতটুকু এভাবে যাবে, অর্থাৎ মানে প্রশস্ত রাইট, আর হাইটটা হচ্ছে এটা কতটুকু কি লম্বা কতটুকু হবে এরকম। আচ্ছা দেখেন, এই যে একটা বক্স সাইজ দেখেছে, খেয়াল করছেন, দ্য ফলোইং ইলাস্ট্রেশন শোজ দুইটা ডিভিশন এলিমেন্টস উইথ দ্য সেম স্পেসিফাইড উইডথ এন্ড হাইট। আচ্ছা এখানে কত দিচ্ছে, দা, হ্যাঁ এটা হচ্ছে কি, উইডথ দিচ্ছে 300 পিক্সেল, পিএক্স মানে কি পিক্সেল, আর হাইট কত দিচ্ছে 100 পিক্সেল। আচ্ছা এটা একটু, এটা হচ্ছে এমন, আর এটা দেখি। আচ্ছা কি বুঝলেন যে উইডথটা কিভাবে কাজ করে, এভাবে না, কারণ কারণ এখানে 300 মানে তো বুঝাইতেছে এটা লম্বা, আর 100 মানে কি এইটা উপর নিচে হাইট। ওকে, আবার হাইট বানানো যদি ভুল করেন তাহলে দেখবেন কোড আর কাজ করতেছে না। হাইট বানানোটা খেয়াল রাখেন, আমরা হাইট বানানো প্রথম প্রথম যখন শিখতে শুরু করছিলাম তখন হাইট বানানো ভুল করতাম। এইচ, হাইট বানানোটা একটু ভিন্ন, তাই না, HEIGHT, এইচ বা হাইট, তো আমরা হাইট বলি। এবার দেখেন এটা, এটা কেমন দিই, 300 পিক্সেল, 100 পিক্সেল, কিন্তু এটা এটা থেকে কেন বিগার। আচ্ছা দেখেন এটা কেন বিগার, বিকজ অফ ডিভিশন 2, মানে এটা হচ্ছে একটা ডিভিশন 2 আর এটা হচ্ছে ডিভিশন 1, মানে দুইটা ভাগ বোঝাইছে, এটা হচ্ছে কি ডিভিশন 1 আর এটা কি ডিভিশন 2। এই দুইটা ডিভিশনের মধ্যে ডিভিশন 2 এর আছে একটা প্যাডিং স্পেসিফাইড, অর্থাৎ এটার প্যাডিংটা বেশি দেওয়া আছে। প্যাডিং বেশি দেওয়ার কারণে একটা জিনিস খেয়াল করেন, লেখার সাইজ কিন্তু একরকম, তাই না। এও। আচ্ছা এই বক্সটার সাইজ সেমই, কিন্তু দেখেন এখানে এক্সট্রা কিছু খালি জায়গা দেখা যাচ্ছে না, ডানে আর বামে, উপরে আর নিচে। হ্যাঁ, খেয়াল করতেছেন কিনা দেখেন তো। আচ্ছা এই পুরো খালি জায়গা আছে পাঁচটা, এই দেখেন এই সাইডে একটু খালি জায়গা আছে না, এই সাইডে একটু খালি জায়গা, কিন্তু এই লেখার উপরে কোনো খালি জায়গা আছে কিনা, এটা তো একদম পুরো লেগে আছে। এখন এই খালি জায়গাটা কোথেকে আসছে, এটা প্রশ্নের উত্তরটা কেউ কি দিতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, ফিডিং এর কারণে, ফিডিং কি এটা তো বুঝতে পারবেন না, তাই না, ফিডিং দিয়ে কিছু বলতে চাই। দেখেন আসলে বইটা আমরা এখন বই থেকে আপাতত পড়ে দিচ্ছি না, ওই এখান থেকে দেখে দিচ্ছি। আচ্ছা, এটা একটু খেয়াল করেন এই জায়গায়, ওই আমরা যে ফর্মটাতে গেছিলাম না, এই ফর্মটার মধ্যে বক্সের যে সাইজ গুলো দেখতেছিলাম, এই বক্সের সাইজটা আর কি কি ধরনের হইতে পারে আমরা এটা তো দেখতেছি। বক্সের সাইজ এক একটা এক একটা। বোতল আছে না পানি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই খালি জায়গাটা করতে গেছে এটা প্যাডিং এর জন্য। কারণ প্যাডিং কি কাজ করে মনে রাখবেন, প্যাডিং যত বেশি দেওয়া হবে, প্যাডিংটা হচ্ছে বক্সের যে মার্জিন আছে, বলেন বক্সের যে কি আছে বাউন্ডারি আছে, এই বাউন্ডারি থেকে সে দূরে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে, দূরে নিয়ে যাবে। এখন আপনি
প্যাডিং যত বেশি দিবেন সেটাকে তত ভিতরের দিকে নিয়ে যাবে, এদিক দিয়ে তত ফাঁকা জায়গা রাখবে। কথা কি বোঝা গেছে? এখানে প্যাডিং 0 ছিল, এখানে প্যাডিং কত ছিল? 0 ছিল। আচ্ছা এবার আমরা কোডটা দেখি। এই ডিভিশন 1 এর মধ্যে কোনো প্যাডিং ছিল না, খেয়াল করেন। দেখছেন ডিভিশন 1 এর মধ্যে কি আছে? উইডথ আছে, হাইট আছে, বর্ডার আছে। আচ্ছা একটু খেয়াল করুন, বর্ডারের মধ্যে আবার কালার দেওয়া যায়। কি দেওয়া যায়? আবার দেখেন বর্ডার কত দিচ্ছে? 1 পিক্সেল। আমরা কি করলাম, বর্ডারটা একটু মোটা হবে, রাইট। আচ্ছা এখানে যে উইডথ আর হাইট, এটা দিয়ে কি বুঝাইছে? বক্সটা কতটুকু বড় বা ছোট। মানে দৈর্ঘ্য প্রস্থ স্যার, আচ্ছা দৈর্ঘ্য আমরা প্রস্থ। এটা একটু প্র্যাকটিস করে দেখবো নাকি? দেখেন, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু দিবেন? এই যে দেখেন এই বক্সটাই। আচ্ছা এটাকে আমরা একটু চেঞ্জ করি, হ্যাঁ। 300 পিক্সেলের জায়গায় আমরা দিয়ে দিই 600। দেখি তাহলে কেমন। স্যার ইয়া ভাই 600 দিলাম, আর এটা 100 জায়গায় 300 দিলাম। হাইট বাড়িয়ে দেবে আর আমরা 3 গুণ করে দিলাম এগুলো। এখন আমরা দেখি, এই দেখেন এটার কি অবস্থা। দেখছেন এটা কত বড় হয়ে গেছে এখন। লম্বা হয়ে গেছে বেশি। আমরা এটা এত বেশি বড় করবো, এটা স্যার 300 400 400 করি, হ্যাঁ। 400 তারপরে এটারে 150 বা 200 200 আচ্ছা 200 দিন। এখন এই যে মোটামুটি। এরকম আসবে। আচ্ছা প্যাডিংটা আবার বুঝে যার কাছে হচ্ছে, বর্ডারটা তো বুঝছেন মনে হয়, আবার একটু দেখা দিই। বর্ডার 1 পিক্সেলে থাকবে আমরা। আচ্ছা মোটা হবে। ধরেন 3 পিক্সেল দিলে চোখে পড়বে, হ্যাঁ 3 পিক্সেল দেই। আর এটা দেখেন ব্লু কালার না, আমরা এটা সলিড ব্লু না দিয়ে সলিড রেড দিলাম। আরো অনেক কালার আছে, কালার অবস্থা। ও আচ্ছা আচ্ছা, স্যার এখানে কালার লেখা আছে তাই না? হ্যাঁ হ্যাঁ কালার রেড, লেখা আমি আছে। রেড এখন দিছি। আমরা রান দেই, এই দেখেন লাল হয়ে গেছে, বর্ডার মোটা হয়ে গেছে 3 পিক্সেল। মোটা হয়েছে না এটা আগের থেকে? তো 3 পিক্সেলের জায়গায় আমরা আরেকটু বেশি দিয়ে আরো বুঝাতে পারি, 6 হবে না। এখন তো স্যার আরো বেশি। এই দেখেন আরো মোটা হয়ে গেছে। তো এটা আবার কত রকম আরো ডিজাইন আছে। আচ্ছা যাই হোক, এটা বুঝছেন কিনা বলেন। এবার আমরা প্যাডিং এর কাজটা শিখি। এটা হচ্ছে ডিভিশন 2, মানে আরেকটা বক্স। এই যে ওইটার মধ্যে আবার প্যাডিং, এই দেখেন এখানে প্যাডিং আছে না, এখানে কি আছে প্যাডিং উপরে? না নাই। স্যার এটা এখন জিরো। আমরা একটা কাজ করি, এই প্যাডিংটা কপি করি, কইরা প্যাডিংটা ওইটার মধ্যে ওই ডিভিশনের মধ্যে নিয়ে দিয়ে দিই, ঠিক আছে। এখানে প্যাডিং দিলাম, এখানে প্যাডিংটা কমাইয়ে দিই, প্যাডিংটা মাত্র 10 দিই। এবার দেখেন কি হয়, দেখবেন এই লেখাটা আছে না একটু গ্যাপ ভিতরের হয়ে দিকে গেছে। চলে আসছে, গ্যাপ চলে যায়, রান দেই। এই দেখেন 10 পিক্সেল একটু সরে গেছে না। আরো দিলে স্যার আরো শুনবে। আবার আরেকটু বেশি 20 এটা দিলে আরো 50 ছিল, আমরা 10 দিচ্ছি, 20 10 30 দিলে দিই, স্যার। হ্যাঁ। দেখছেন কি অবস্থা হচ্ছে এবার? ভাই বুঝছেন নি জিনিসটা? দেখছেন 30 দেওয়াতে এই যে ফাঁকা জায়গা আসছে সাইডে দিয়ে, উপরে দিয়ে সাইডে দিয়ে কি আসছে? ফাঁকা জায়গা আসছে। আচ্ছা আমরা কি বুঝছেন সবাই নাকি আবার বলতাম? মোটামুটি স্যার প্রথম তো আস্তে আস্তে আস্তে। একটু একটু বুঝতে পারছেন, তাই না? এবার দেখেন এইটার মধ্যে প্যাডিং আছে, ওটার মধ্যে প্যাডিং নেই, জন্য নেই। ঠিক আছে। আর এখানে H1 দিয়েছে, H1টা কি তো বলতাম, হেডার বা হেডলাইন, মানে হচ্ছে এই যে উইদাউট বক্স আছে। আচ্ছা এটা H1 দিয়েছে। এখন আমরা যদি একটা কাজ করি, মনে রাখবেন এইচ টোটাল 6টা আছে, হেডার টোটাল কয়টা আছে? 6টা। H1 H2 H3 H5 H6। মনে রাখবেন H1 হচ্ছে সবচেয়ে বড়, বেশ আর মন বড় স্যার। H1 বড়, H6 হচ্ছে সবচেয়ে ছোট। আমরা এখানে H3 দিয়ে দেখবেন এই লেখাটা ছোট হয়ে গেছে, আমরা এখানে H4 দেই। হেডিং দিয়ে দিই স্যার। হেডিংটা আমরা 4 দেই, ঠিক আছে। H4 মানে H এর দল আছে 6 জন। এই দেখেন, দেখেন এটা কত ছোট হয়ে গেছে, কারণ এটা H4 তো হচ্ছে, সবসময় স্যার বড় থাকে। মানে এটা হচ্ছে হেডিংটা। আপনি সবসময় শিরোনাম বড় দেন না, বড় থাকবে। এই যে শিরোনামটা যে H1 দিলে সবচেয়ে বড় দেখাবে। শিরোনাম H1 কখন দেয়? যখন এটা একদম ওয়েবসাইটের শুরুতেই, শুরুতে যে হেডিংটা সেটা সবচেয়ে বড়। এরপর আপনি নিচে আরো যত যাবেন, নিচে আরো যত হেডিং থাকবে, হেডিং গুলা কি S2 S3 S4 এভাবে দিতে দিতে যাবে, ঠিক আছে। আর সবগুলো যদি H1 দেন তাও সমস্যা না, সবগুলো একরকম দেখা যাবে। এরপরে নিচে যাই। আচ্ছা এটা তো বুঝছেন যে উইড কি ইয়া কি। আচ্ছা ক্লাস কি? ক্লাস হচ্ছে, ক্লাস কি এটা আবার সিএসএস এর জিনিস আছে। এই যে ক্লাসের মধ্যে কি লেখছে div1, তাই না? এই div1টা হচ্ছে এটা, এই যে এটা। আবার ক্লাসের যে নামটা সেটা শুরু করতে হয় ডট দিয়ে, কি দিয়ে? ডট দিয়ে। এই ক্লাসের মধ্যে যে div1 লেখছি, div1টা হচ্ছে এইটা। অর্থাৎ এই ক্লাস দিয়ে আমরা এখানে এটাকে কল করলাম, যে ওইখানে আমরা যে div1টা লিখছি এটা এখানে নিয়ে আসো। তো div1 এর মধ্যে যত ডিজাইন আছে সব ডিজাইন কোথায় ঢুকে যাবে এখন? এটার মধ্যে ঢুকে যাবে। রাইট। এরপরে আছে এই আর কি। এরপরে বডি শেষ করলে সিমেন্ট করলে পড়ছে এতটুকুই কোড, দুইটা বক্সের জন্য। দুইটা বক্স আর একটা কি হেডিং, তিনটা জিনিস এখানে, আর কিছু নেই। যে একটা হেডিং আছে আর দুইটা বক্স আছে। আচ্ছা বুঝছেন কিনা বলুন তো? হ্যাঁ এখানে যে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। wc.com। ডাব্লিউপি আমি লিঙ্কটা হচ্ছে ইয়াতে দিয়ে দিই, হ্যাঁ গ্রুপে দিয়ে দিই। গ্রুপে স্যার দিয়ে। চেঞ্জ করতে পারবে, হ্যাঁ লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিই, হ্যাঁ। এখানে স্যার প্রশ্নটা কিভাবে স্যার করতে পারে বা প্রশ্ন দিয়ে যে
যেমন আপনাদেরকে গত সেমিস্টারে কি জানি গ্রাফিক ডিজাইন কি বানাই দিছে, একটা ব্যানার একটা ব্যানার ব্যানার বানানো। তো এরকম একটা মানে বাস্তবিক কিছু জিনিস দিবে যে একটা ফর্ম বানাও, অথবা কি দিতে পারে যে একটা লগ ইন পেজ বানাও। তো আমরা কোনো ওয়েবসাইটের মধ্যে ঢুকলে লগ ইন পেজ আসে না, এই দেখেন এটা লগ ইন পেজটা দেখি। ভাই কোনো কারণে মন খারাপ নাকি? মন খারাপ, খারাপ লাগতেছে, যত আসছে না? এই যে দেখেন তাদের লগ ইন পেজটা অনেক সুন্দর, এটা অনেক বড় একটা অর্গানাইজেশন হয়েছে। এই দেখেন WJ স্কুল, এটার মধ্যে আবার হাইপার লিঙ্ক করে দিচ্ছে হেরার লিঙ্কটা, ঠিক আছে? এটার মধ্যে টিক দিলে মানে ক্লিক করলে আবার কোথায় চলে যাবে, একদম হোম পেজে চলে যাবে। কোথায় যাবে? হোম পেজ, একদম ফার্স্ট পেজে চলে যাবে। তারপর দেখেন এই যে হেল্প একটা অপশন সবসময় ফ্লোটিং থাকতেছে। ফ্লোটিং মানে এটা আপনি যত কিছুই ইয়া করেন, কিন্তু এটা কিন্তু উপরে থাকতেছে, খেয়াল করছেন? এই যে হেল্প বাটনটা, এটা হচ্ছে ফ্লোটিং বাটন। এটা এখানে ক্লিক করলে আপনাকে জিজ্ঞেস করবে যে কি সমস্যা কি, বা আপনার সাথে হয়তো কেউ চ্যাটও করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, সবসময় লগ ইনের সাথে সাইন আপের এই দুইটা পেজ সবসময় একসাথে কানেক্টেড থাকে। বলেন লগ ইনের সাথে কি সাইন আপ, কারণ লগ ইন আপনি তখন করবেন যখন আপনার আগে থেকে আইডি একটা আছে, ঠিক আছে? সাইন আপ হচ্ছে আপনি নতুন রেজিস্ট্রেশন করবেন। এখন ধরেন এই যে সাইন আপে দিলাম, এখন আবার লগ ইন অপশনটা আবার এদিকে চলে আসবে, ঠিক আছে? আপনি যদি আবার আসেন সাইন আপ করার সময়, আগে মানে অনেক আগে যখন পেজগুলো এত রেসপন্সিভ ছিল না, তখন এই অপশন গুলো ছিল না। এখন দেখেন কতগুলো অপশন এড করছে, যে আপনার যদি গুগল আইডি থাকে তাহলে আপনারা নতুন করে সাইন আপ করার পর জন্য গুগলে ক্লিক করবেন, ওই আইডি এখানে কি হয়ে যাবে, জিমেলটা এখান দিয়ে লগ ইন হয়ে যাবে। ফেসবুক দিয়ে লগ ইন করা যায়, গিট হাব আইডি দিয়ে লগ ইন করা যায়, তারপরে পেডি দিয়ে লগ ইন করা যায়, ঠিক আছে? এগুলো আপনারা আগে ইউজ করেন না, গিট হাব প্রোগ্রামাররা ইউজ করে, ঠিক আছে? আপনারা শুধু কি গুগল আর ফেসবুক দিয়ে করতে হবে। আর গিটহাব অ্যাকাউন্ট চাইলে খুলতে পারবেন। এগুলো হচ্ছে প্রোগ্রামারদের রিসোর্স গুলো, যে কোড গুলো আছে না, কোড গুলো গিটহাব অ্যাকাউন্টের মধ্যে রাখা যায়। যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে সে কি করতে পারে, ওই অ্যাকাউন্টে ঢুকে সে ওই কোড গুলো আবার ইউজ করতে পারে, ঠিক আছে কিনা? এটা একটা সুবিধা, পোর্টেবিলিটি সুবিধা। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে স্যারে বলবে যে জাস্ট নর্মাল একটা কি করো, লগ ইন পেজ ডিজাইন করো, বলতে পারে, হ্যাঁ? অথবা জাস্ট যদি বলো হোম পেজ ডিজাইন করো, জাস্ট আপনার কিছু করা লাগবে না, এখানে কয়েকটা বাটন দিবেন। এই যে দেখেন, আমি আপনাকে দেখাই, জাস্ট কয়েকটা বাটন এড করো। এই যে হোম পেজের মধ্যে এখানে লিখবেন হোম, হ্যাঁ? প্রথমে আপনার HTML দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, HTML দিয়ে শুরু করতে হবে। HTML এর মধ্যে যাই আপনি কি করবেন, আচ্ছা, একটা মিনিট ধরেন এই যে একটা এক্সাম্পল দেখেন, এটা প্রায় ইউজ করতে হবে। এখানে কিচ্ছু নাই, জাস্ট দুইটা লাইন আছে। এখানে লেখা আছে দিস ইজ হেডিং, আর এখানে লেখা আছে দিস ইজ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ তার মানে কি বুঝাইতেছে দেখেন, দেখেন এখানে কি আছে, ডক টাইপ HTML। এটা হচ্ছে HTML একটা ফরম্যাট, এরপরে লিখতে হবে HTML কোড। এই HTML, এটা হচ্ছে HTML শুরু হয়েছে মাত্র, HTML এর একটা শেষ আছে। দেখেন HTML শুরু আছে না, শেষটা দেখেন, শেষটা HTML এর শেষ, শুরু আর শেষটা দেখেন। শুরুটা কেমন দেখেন, শুরুটার মধ্যে শুধু HTML লেখা, তাই না? শেষের মধ্যে দেখেন একটা স্ল্যাশ আছে, কি আছে, ব্যাক স্ল্যাশ। তার মানে যেখানে স্ল্যাশ বুঝবেন এটা হচ্ছে ওইটার শেষ প্রান্ত, ঠিক আছে? এরপরে লেখা আছে হেড, হেডের মধ্যে হচ্ছে হেডিং অংশটা থাকে, হ্যাঁ? এই হেডের মধ্যে কি কি থাকে আরেকটা জিনিস বলি, হেডের মধ্যে থাকবে টাইটেল থাকতে পারে, দুই নম্বরে আপনার ওই যে যে উপরে এই যে এখানে দেখেন, এই যে এখানে কিছু বাটন আছে না, এগুলো হেডিং এর মধ্যে থাকে, দেখছেন? হোম, অ্যাবাউট মি। আচ্ছা, একটা ওয়েবসাইটে ঢুকি, ধরেন আমাদের ওয়েবসাইটে ঢুকি, এই দেখেন cou.ac.bd, আচ্ছা আমাদের ভার্সিটির কি ওয়েবসাইট। এই দেখেন কুইন ইউনিভার্সিটির ওয়েবসাইট একটু ঢুকি, এই যে হোম পেজ লেখা আছে না এখানে, দেখেন এরা এখন একটা নোটিফিকেশন মতো ওয়েবসাইটে ঢুকলে সামনেই পেজটা চলে আসবে, এটা নোটিফিকেশনের মতো। আচ্ছা, এটা আমরা দরকার নেই এখন আপাতত, খেয়াল করেন একটু। ওয়েবসাইটের মধ্যে ঢুকলে প্রথমে কি আসতেছে, কিছু ছবি আসতেছে, তারপরে দেখেন এখানে একটা মেনু আছে। তো হেরা আবার ওয়েবসাইটটাকে চাইলে এভাবে ডিজাইন করতে পারতো, এখানে কিছু বাটন দিয়া হোম, তারপর আপনার একাডেমি, বা এই যে এখানে ক্লিক করে দেখি এটা আমাদের, থ্রি ডট এটা বাটন আমাদের দিছে। ডিপার্টমেন্টে তারা আমরাই বানাচ্ছিলাম আর কি। এটা আমাদের, এগুলো সব আমাদের ফ্রেন্ড, এটা ছোট ভাই। এটা ওই যে ডিসি অফিসের আন্ডারে যারা অর্থায়ন করছিল তাদের আন্ডারে নিপো রোবটটা বানাচ্ছিল, পরে এটা সরকারকে বার্ডে দিয়ে দিছিল আর কি, বুঝছেন? বার্ডে অর্থায়ন করছিল। আচ্ছা, থ্রি ডট বাটন। হ্যাঁ, এই যে দেখেন এটা হচ্ছে মেনু বাটন বলে এটাকে, হ্যাঁ? এটার মধ্যে দেখেন হ্যাঁ, এটার মধ্যে অপশন গুলো রাখছে, অ্যাবাউট, একাডেমিজ, অ্যাডমিনিস্ট্রেশন, স্টুডেন্টস, রিসার্চ, নিউজ।
এখান থেকে আমি দেখতে পারবেন। এখান থেকে আপনার বিভিন্ন অনেক অনেক সময় তো স্যার ফুল ভিউ থাকে অনেকগুলো। এটাই বলতেছিলাম, মানে এরা জাস্ট একটু সৌন্দর্যের জন্য তারা কি করছে এটাকে। তবে এর একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যারা ওয়েবসাইট এত আর অনেকে বেশি এটা বুঝে না। অত বেশি ইয়া না, মানে ফ্রেন্ডলি না, তারা হচ্ছে আবার অপশন খুঁজে কি রে ইয়া কই, ইয়ে অ্যাবাউট করে। কোথায়, তারপর আমি কোথায় গিয়ে ওই যে একাডেমি এই যে অপশন গুলো চেক করি, যেমন এটার মধ্যে ক্লিক করলে দেখবেন আরো অনেকগুলো অপশন আছে। একাডেমি মানে হচ্ছে কি এখানে কি কি ডিপার্টমেন্ট আছে, ফ্যাকাল্টি আছে, হ্যাঁ, তারপর একাডেমিক ক্যালেন্ডার প্রোগ্রাম এগুলো জিনিসগুলো। দেখেন এখানে কি কি করা যায়, আলাদা প্রোগ্রাম আছে, ইএমবিএ, ইএমসিএস, হ্যাঁ, অনেকে ইএমবিএ করে তাই না, সন্ধ্যার দিকে যেটা করে আর কি, 2 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা লাগে এগুলো আর কি। তো আমরা অ্যাডমিশনের মধ্যে যা দেখি এখন কি কি হয়ে থাকে। এগুলো চালাতে যে অ্যাডমিশনে গেছি, এই যে এখানে বলতে এখন ভর্তি নির্দেশিকা, দেখেন এখানে পিডিএফ অ্যাটাচমেন্ট করে আছে দেখছেন। এটা করার জন্য আপনাকে কি করতে হবে, ডোমেইন কিনা, মানে কিনতে হবে, বলেন কি করতে হবে, ডোমেইন কিনতে হবে। আবার এই ডোমেইন কিনা আবার কি জিনিস, ধরেন, হ্যাঁ কানেক্ট আছে না, আসল কথা হচ্ছে ধরেন এই যে আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, এটা শুধু আপনিই দেখতে পারবেন আর কেউ দেখতে পারবেন না। এটাকে আপনি ইন্টারনেটে দিতে হইলে আপনাকে ডোমেইন কিনতে হবে, আবার বুঝছেন, সবাই রাইট, এটাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ডাব্লিউ এর মধ্যে ঢুকাইলে তখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি লেখে ডাব্লিউ ডট, ধরেন আপনার নাম কি, ধরেন নুরুন নাহার ডট কমে দিল, ঠিক আছে, এইটা লিখে সার্চ দিলে পৃথিবীতে কোনো প্রান্ত থেকে কি সেই ওয়েবসাইটে ঢুকতে হবে। কখন, যখন আপনি কি করবেন, নাকি হোস্টিং করবেন, কি করবেন বলেন তো, হোস্টিং, হোস্টিং মানে হচ্ছে কি- না না, ওইটা হচ্ছে আবার, এটা আবার ইউটিউব চ্যানেল লিঙ্ক, ওটা আবার ইউটিউবের তারাই নিয়ন্ত্রণ করে। আপনার ওয়েবসাইট আপনার নামে, বুঝলেন, আপনার নাম, হ্যাঁ, ধরেন ডাব্লিউ ডট, ধরেন আপনি নুরুন্নাহার.কম, এই নামটাকে আপনি কি করবেন, হোস্টিং করতে হবে। হোস্টিং মানে হচ্ছে বছরে আপনি ধরেন $12 অথবা $13 এখন পাওয়া যায়, ঠিক আছে, $12 ধরেন 1200 টাকা, 100 টাকা করে যদি ধরে অথবা 120 টাকা করে ধরলে 1400 টাকা, 1400 টাকা যে একটা অর্গানাইজেশন আছে এগুলোর দেন, তারা আপনার এটা কি করবে, এই এত সময়ের জন্য এটাকে দিয়ে রাখবে। আবার দিয়ে রাখবে যে আবার একটা জিনিস আছে, তারা আপনাকে স্পেস দিবে, কি দিবে, স্পেস। স্পেস মানে কি, আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি এই যে দেখেন, এই যে এখানে পিডিএফ গুলো দিয়ে রাখছে না, এই পিডিএফ গুলো আগে তারা আপলোড করছে একটা সার্ভারে, আপনি এখন ডাউনলোড করলে ওই সার্ভার থেকে এটা আসবে। বুঝছেন কিনা বলেন, এখন পিডিএফটাতে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা এটা নাই বলতে, ম্যাকটাও বলেন, এগুলো কোন সালে, 24-25-এর জন্য এগুলো এখন আসছে না, এগুলো একটু বিজ্ঞপ্তি দেয়। ঠিক আছে, not found community। ধরেন আরেকটা সরকারি ওয়েবসাইটে ঢুকি, এনসিটিভি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এনসিটিভি, ঠিক আছে, দেখেন .gov.bd, খেয়াল করছেন এটা কি .gov, এই দেখেন লেখা আছে .gov.bd, সরকারি ওয়েবসাইট। এখন আমি একটা কাজ করি, এই যে হেরারও মেনু অপশনটা দিয়ে রাখি, তো অফিসের ধরন, মন্ত্রণালয় নাকি বিভাগীয় বাতায়ন, এগুলো উপজেলা বাতায়ন আছে, ওকে, আমরা একটা কাজ করে নিচ্ছি, এখন বিভিন্ন অপশন দিয়ে রাখছি কি সুন্দর করে, এগুলো হচ্ছে কি এক একটা ফ্ল্যাগের মতো ডিজাইন করে রাখছি, CSS দিয়ে। আর দেখেন এখানে একটা অপশন আছে, এটা ক্লিক টু টপ, আপনি নিচে চলে আসছেন, উপরে যাইতে একবার টিপ দিলে উপরে ডাইরেক্ট চলে যাবে, দেখেন অপশন আছে অনেকগুলো option আছে। এই দেখেন এখানে কিছু অপশন অ্যাড করতে আলাদা, এনসিটিভির সাথে কিছু মন্ত্রণালয় কি কানেক্টেড, কারিগরি সহায়তা কারা কারা দিচ্ছে, দেখেন আইসিটি মন্ত্রণালয়, ক্যাবিনেট ডিভিশন A to I, ঠিক আছে, এগুলো হচ্ছে এই ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে লেখা আছে সাইট নেম, এই ওয়েবসাইটটি শেষ হালনাগাদ করা হয়েছে, হালনাগাদ মানে কি আপডেট, 2025-2/6, 8:30, 8:30-31 দেখেন, 2025, হ্যাঁ, তার মানে অল্প কয়েকদিন আগে নাকি, তার মানে কি এটার মধ্যে বই আপলোড করতে, কি বই, ওই বোর্ড বইগুলো, আমরা বোর্ড বইগুলো ইয়ে করি না, দেখেন এখানে, এখানে আছে, হ্যাঁ ডাউনলোড হ্যাঁ করে কেমনে এখান করবেন? থেকেই করা যায়, আমি দেখাচ্ছি দিদি, ধরেন ক্লাস 9-এর, আচ্ছা আমরা 2025, আচ্ছা হ্যাঁ, যদি আলাদা আলাদা ক্লাসের লেখেন তাহলে চলে আসবে, এই দেখেন সে দিচ্ছে কোন স্তরেরটা আপনি ডাউনলোড করবেন, ধরেন মাধ্যমিক স্কুল ছিলেন, হ্যাঁ, মাধ্যমিক ক্লাস 9-10 এগুলো আগে, 6-7-8, এটা হচ্ছে কারিগরি, এটা হচ্ছে দাখিল মাদ্রাসা, এটা হচ্ছে আমাদের জেনারেল, ঠিক আছে, 9-10-এ যাই,
এবার আসুন, ধরেন আপনার যে কোনো একটা বই লাগবে, ধরেন এই যে দেখেন, এই দেখছেন বাংলা সাহিত্য, ডাউনলোড লিঙ্ক 1 2। এখন এই লিঙ্ক একটা কাজ না করলে আরেকটা দিয়ে করতে বলতেছে, সরাসরি চলে আসছে। এগুলো হচ্ছে ড্রাইভ লিঙ্ক, আর এগুলো ড্রাইভে রাখে, ঠিক আছে? এখন কেমনে বুঝছেন এটা ড্রাইভ লিঙ্ক? এই যে ড্রাইভ লিঙ্ক হলে এটার ইন্টারফেসটা এমন হবে। এরপর আবার দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড দিলে এখন কি ডাউনলোড হয়ে যাবে। সরি ক্যান নট বি ইউর ডাউনলোড দিস ফাইল এট দিস টাইম। আচ্ছা, এটা সার্ভারে একটু সমস্যা হয়েছে, এখন ডাউনলোড করা যাবে না। আমরা আরো অপশন আছে ডাউনলোড করলাম। প্রিন্ট দেওয়া যাবে আর স্যার একটা এটা জিনিস, হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট দেওয়া যাবে। আর একটা জিনিস হচ্ছে আপনার এখানে লগ ইন করা নাই, যার কারণে এগুলো ডাউনলোড করতে দেয় না। আচ্ছা, বইটা তো দেখতেন নাকি? আচ্ছা, আমরা কই থেকে কই চলে গেলাম? আচ্ছা, এবার একটু বইয়ের দিকে আসো, অনেক জায়গায় ঘুরে ফেলছি। বই তো পুরোই শেষ হয়নি। 311 পৃষ্ঠা চলে যান, দেখেন একটা কথা আছে এখানে, 2.3। আমরা এখানে শুধুমাত্র HTML করেছি, শুধু HTML দ্বারা ওয়েবসাইট কখনোই কি হবে না, দেখতে সুন্দর হবে না। ব্রাউজার ওপেন করার জন্য ফাইলের উপর রাইট ক্লিক করে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। এখানে এরা দেখাইছে কিভাবে ওয়েবসাইট যাচাই করবেন। আচ্ছা, আপনাদেরকে ভাইভাতে আরো কিছু কোশ্চেন করতে হবে। 312 নম্বর পৃষ্ঠায় চলে যান। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি, তারপর ইউআই ইউএক্স কি, HTML পনেরো পারেন না সবাই? এটা মাস্ট জিজ্ঞেস করবে, এটা অবশ্যই জিজ্ঞেস করবে। HTML ল্যাঙ্গুয়েজটা আর কি, হ্যাঁ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কি? এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা শুধু একটা কি মার্কআপ। মার্কআপ মানে কি? বেসিক স্ট্রাকচার বা কাঠামো, বলছেন এটা গঠন বা কঙ্কালের মতো, রাইট। আর একটা হচ্ছে HTML এর এক্সটেনশন জিজ্ঞেস করতে পারে, বলেন ডট HTML অথবা ডট HTML। 4 নম্বর প্রশ্ন উত্তরটা দেখেন, ডট HTML লিখলেই হবে, ঠিক আছে? ফাইল এক্সটেনশন মানে কি? এটার নাম হবে, ফাইলের নাম। HTML এ দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ। ট্যাগগুলো আমরা শিখবো। অধ্যায় 3 কি বলছে এটা একটু দেখি। আমরা জাস্ট বোর্ডে একটু দেখে যাইতেছি, বুঝছেন? এখানে আসলে মানে শিখার কিছু নাই, শিখতে হবে হাতে কলমে। এখানে লেখা আছে স্টাইল যুক্ত করা বা CSS এর কথা বলতে, তাই না? 4টা অধ্যায় আছে, 6টা। দেখছেন এখানে শুধু কোড আর কোড, এগুলো দেখলে মাথা ঘুরে। আমরা স্পেসিফিক কিছু জিনিস শিখবো। আমরা কি একটু ব্যবহারিক প্রশ্নগুলো দেখি কেমন হয়, লাস্টের দিকে যাই। আচ্ছা, আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট এর ব্যবহার দেখেন, যদিও স্যার দিবেন না, জাভাস্ক্রিপ্ট ব্যবহার অনেক ঝামেলা, আশা করি দিবেন। হুম, আপনাদেরকে জাস্ট ছোট অল্প অল্প কিছু কাজ দেখাবো, যেগুলো আমি স্যারকে আগে থেকে বলে দিব। স্যার তাদেরকে এগুলো দিলে তারা ভালো করবে, আমি এগুলো করেছি, আপনি এগুলো দিয়েন, তারা এগুলোতেই ইয়ে করবে। কারণ হচ্ছে আমরা ওইখানে বইলাদের বুঝাতে এরপরও স্যাররা নিজে থেকে কিছু জিনিস এরাও দেয়। তবে আমরা ওই যে কি বলে জানি? হ্যাঁ, বা ধনী ভাই আগে যেগুলো করাইতো, ধনী ভাই আগে ওইখানে ডিউটি দিত। কিছু লাগবে ভাই, তাই নাকি? কি বললেন? মেসেঞ্জারে ফোন দিছে না? এখানে আবার ওয়ার্ডপ্রেসের কাজ আছে, এত কিছু তো আপনাদেরকে আসলে শেখানোর সুযোগে নেই। কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস। আচ্ছা, WordPress। তবে এখানে বেসিক যে জিনিসগুলো মৌখিক পরীক্ষা যে উত্তরগুলো আছে না, এগুলো আপনি একটু জানলে সুবিধা কি, তারা কিন্তু ধরেন বুঝে যে কাজ মোটামুটি সবাই একটু কোয়েস্ট করে করে। স্যার কি থাকে নাকি বলে? স্যার কিন্তু থাকে না। হ্যাঁ, তো কাজটা একটু দেখে স্যারের বেশিরভাগ ফোকাস করা হচ্ছে মৌখিক প্রশ্ন যেটা করছে এটার উত্তর দিতে পারেন কিনা, ওইটা আর কি। যেমন ওয়ার্ডপ্রেস কি, এটা কিভাবে কাজ করে? 377 পৃষ্ঠা চলে যান। মনে রাখবেন, ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা জিনিস যেটা আগে থেকে সব বানানো। আপনি শুধু এটার মধ্যে আপনার নাম, এই যে আমি ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট একটু দেখাই।
সবগুলো জিনিস একটু দেখাই দিলে আপনারা জাস্ট ওইখানে যে কিছু জিনিস বলতে পারবেন না। আপনারা দেখছি গত সেমিস্টার অনেক কিছু বলতে পারবেন না স্যার, অনেক সহজ সহজ কোশ্চেন আছে স্যারের জন্য। সেই দেখেন ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট আছে, নাম কি এটা, wordpress.org, মানে অর্গানাইজেশন, ঠিক আছে। ওয়েবসাইটে একটু ঢুকে দেখি, এখানে লাগবে প্লাগ ইন ডিরেক্টরি, সাবমিটে প্লাগ ইন মাই ফেভারিট। এটার মানে কি, এই ওয়ার্ডপ্রেসটা আসলে আগে থেকে সব বানায় রাখছে, ঠিক আছে। আপনি শুধু কি করবেন, একটা প্লাগইন ডাউনলোড করবেন, করে এটার মধ্যে এই যে দেখেন পোস্টগুলো আছে, ধরেন একটা ওয়েবসাইট আপনার ভালো লাগছে এটা দেখুন। প্লাগইন মানে হচ্ছে আগে থেকে একটা ডিজাইন, বলেন প্লাগইন মানে কি আগে থেকে একটা ডিজাইন বানানো আছে। এটা পুরো একটা জিনিস, মানে একটা প্যাকেজ, মানে আগে থেকে সব বানানো। আপনি শুধু এর মধ্যে কি এডিট করবেন, আপনার নাম, আপনার ওয়েবসাইটে যেমন হবে যে তথ্যগুলো থাকা লাগবে, আপনি শুধু এগুলো কি করবেন, এডিট করবেন, করে এটাতে পাবলিশ করে দিবেন, শেষ। ঠিক আছে কিনা, এই ওয়ার্ডপ্রেস খুব সহজ। এবং অনেক ওয়েবসাইট বাংলাদেশ এবং পৃথিবীতে এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। তবে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলো একটু কম শক্তিশালী, কারণ হচ্ছে এটা আগে থেকে যেহেতু বানানো। আপনি যেটা নিজে হাতে কলমে বানাবেন, যেমন জাভা স্ক্রিপ্ট বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, ওটা একটু শক্তিশালী হবে। দেখেন প্লাগইন ডিরেক্টরিতে যাই, এই দেখেন অনেকগুলো আছে, এই দেখেন অনেক অনেক রকমের আছে ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা তো এটা ইনস্টল করছে 30,000 প্লাস। এগুলো যেগুলো সামনাসামনি বেশি করছে, যেমন এই যে স্টার দেখছেন, এটা 65, এটা 195। আচ্ছা এটা একটু দেখি প্লাগইনটা কেমন। এটা দেখতে এমন হবে, এগুলো অপশন গুলো এমন হবে। তারপরে এই যে এটা ডাউনলোড করার সুযোগ আছে, দেখছেন এটা ফ্রি। এটা রিভিউটা একটু দেখি কেমন, 5 স্টার রিভিউ আছে। অনেকে বলছে থ্যাঙ্কস, অনেকে বলছে থ্যাঙ্কস ফর দ্য প্লাগইন। অর্থাৎ এগুলো আগে ডেভেলপাররা বানায় আপনাদের জন্য রেডি করে রাখছে, বুঝছেন। আপনার শুধু এটা কি করবেন, ডাউনলোড করবেন, আপনি ইউজ করবেন, শেষ। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। Works very well and has a lot of free blocks and functionalities. রাইট এরকম। এটা ওয়েবসাইট আপনাদেরকে আগে থেকে ল্যাপটপে তো অনেক সফটওয়্যার নাম আছে না, ওইগুলো কি মাইক্রোসফট স্টোর থেকে নামাবেন, মাইক্রোসফট। আচ্ছা আচ্ছা ওইগুলো নাম যেগুলো মাইক্রোসফটের নাই এগুলো আপনার ইয়া করতে হবে আলাদা। না আমার টাকা লাগে আর কি, এরা বলে টাকা দিতে আর কি। ঠিক আছে, এগুলো মানে টাকা দিয়ে কিনতে হয়। না ফ্রি গুলো তো নাম বেশি, দেখেন আপনি দেখেন নাম কি বলে, পাইচার, গ্রাফিক ডিজাইনার, ওই যে অ্যাডোব ফটোশপ। ফটোশপ ও আচ্ছা, অ্যাডোব ফটোশপ তো ইউজ করতে পারবেন না একটা কারণে, কারণ হচ্ছে আমি চেষ্টা করি। না নাম ইউজ করতে পারবেন না কেন, কারণ হচ্ছে অ্যাডোব ফটোশপের কি আছে, মানে এটা কিনতে হয় আর কি। তো এটার ক্র্যাক ভার্সন আছে, ক্র্যাক ভার্সনে যেখানে লেখার চার্জ চার্জ দিবেন। হ্যাঁ যদি কারো এটা লগ ইন করা থাকে, কারণ হচ্ছে এটা একটা কি লাগে কি মানে চাবি। এই যেখানে অ্যাডোব ফটোশপ, কোড আছে। হ্যাঁ এই কোড গুলো কিনতে হয়। এখন যদি আপনি ধরেন না কিনেন, ধরেন এই যে ক্র্যাক ভার্সন, অনেকে ক্র্যাক ভার্সনটা ডাউনলোড করে, ঠিক আছে। এই যে ক্র্যাক ভার্সন, সিরিয়াল কি দেখছেন, সিরিয়াল কি সব আপনাকে দিয়ে দিবে। কিন্তু সিরিয়াল কি আসলে টাকা দিয়ে কিনতে হয়, যেটা টাকা দিয়ে কিনে কারা কিনে, যারা হচ্ছে প্রফেশনাল, ঠিক আছে। আপনি জাস্ট হচ্ছে এমনি শিখার জন্য ইউজ করুন, আপনি হচ্ছে ক্র্যাক নামাবেন, ক্র্যাক নামাইলে লগ ইন করলে এটা ক্র্যাকের একটা সিরিয়াল দিবে। তবে এগুলা কিনে ইউজ করতে হয় আর কি, ঠিক আছে। এই জন্য আসা নেই, বুঝছেন নি। আর যেগুলো নর্মাল সফটওয়্যার এগুলো কিন্তু আসবে না, সমস্যা নেই। এই ডাউনলোড অ্যাডোব ফটোশপ ফুল ক্র্যাক উইথ ভার্সন, আলাদা আলাদা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে গেলে পাওয়া যায়। যা যা ডিজাইন আছে সবগুলো, আর হচ্ছে HTML টা হচ্ছে ওয়েবসাইটের কি গঠন। হ্যাঁ লেখাগুলো লিখবেন HTML দিয়ে, আর ডিজাইন করবেন CSS দিয়ে, রাইট। আর ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে ডাইরেক্ট একটা প্লাগইন থাকবে, থিম থাকবে, আপনি ডাউনলোড করবেন, করে এগুলোর মধ্যে এডিট করবেন, আপনার নাম বা যেটা যেটা দরকার করে পাবলিশ করবেন। রাইট এই যে এখানে ওয়ার্ডপ্রেস কি, এটা একটু একদম রিডিং করেন তো, 1 নম্বরে 377 পৃষ্ঠা। হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ
নাও কিন্তু সমস্যা নেই। আচ্ছা আমরা এগুলো এমনি খাইলে গেস্ট চলেন চলেন সবাই চলেন। আচ্ছা, অল্প মানুষ দেয়া যাবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু চাপটা বেশি নেই, ঠিক না? আর ওরকম কঠিন কিছু না, আচ্ছা তাইলে কিন্তু এখানে তো কিছু কোশ্চেন অ্যাড করেনি যে মৌখিক প্রশ্ন। আচ্ছা একটা কাজ করি দেখি। তাহলে একটা সপ্তাহ তো গ্যাপ থাকে, হুম। ওই সপ্তাহ অনুযায়ী আমাদেরকে পড়া দিয়ে দেন, হ্যাঁ। এরকম দিলে আমরা আরে অধ্যায়গুলো কত করতে পড়া পারি। দিচ্ছি, কত বাড়ি কাজ বিশ্বাস করবেন না, কেউ জীবন বাড়ি কাজ করে দেয় না। হ্যাঁ এটা শুধু মৌখিক কিছু প্রশ্ন করবে আর প্র্যাকটিক্যালে দেখে তো বেশি। আচ্ছা হ্যাঁ না এগুলো তো লেখালেই কিছু না। আচ্ছা তাহলে গত ক্লাসের একটা কাজ যে আপনারা করেন, ঠিক আছে? ডিজিটাল সিস্টেম কার কি মনে হয়েছে? আসলে বাসায় মানে হয় না আর কি। হুম রাইট। হ্যাঁ কার্নাপ ম্যাপ হ্যাঁ বুঝছিলেন নি একটু। আচ্ছা এটা আজকে একটা দেখাই দিয়ে দিলাম। ডেভেলপমেন্ট যা করছি করছি সামনের ক্লাসে, সামনের সপ্তাহে আছে না, আমি জনিমের সাথে কথা বলে স্পেসিফিক কিছু জিনিস দেখাই দিব একদম, যেগুলো পরীক্ষা আসবে। আর ওনার আমার স্যারের সাথে পরিচয় আছে, আবার আমারও যেহেতু আমরা আবার গেছিলাম আমাদের স্যারের সাথে পরিচিত হয়েছে, আমরা স্যারকে আগে থেকে বলবো যে কি কি জিজ্ঞেস করবো আর কি করতে দিবে, এগুলো আমরা আগামী আগামী ক্লাসে এগুলো আপনাদেরকে একদম এগুলোই দেখা দেবো আর বেশি কিছু না। আচ্ছা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা বাকি আছে। হুম। এটা সার্টিফিকেশন এটা কিছুই না, এটা ধরেন আপনাদের ধরেন কোন যে কোনো একটা কোম্পানিতে আপনাদের হয়তো ইয়ে দিয়ে পাঠাইতে পারে, কি বলে ইন্টার্নশিপ। পাঠাইলে হয়তো এটা বলে পাঠাবেন, এটা কলেজ থেকে একটা নাম্বার দিয়ে দিবে, পাস করাই দিবে, এটা কোনো ঝামেলা নাই। হ্যাঁ কে যাবে এটার মধ্যে, যারা আপনি ইন্টার্নশিপ করতে গেলে আপনাদেরকে ধরে দিবে তো কি জানেন আপনারা কি জন্য আসেন? তো কি জন্য আসবেন কাজের আর কি, এটা আমরা ডাটা ম্যানেজমেন্টটা ধরবো আর কি। আর ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংও তো ইয়া কি বলে আপনার মানে প্র্যাকটিক্যাল, এটাও বেশি বেশি সমস্যা হবে না, এটাও দেখাই দিব। আর আচ্ছা এখন সবাই যে ইয়েছে 500, তবে 594 পৃষ্ঠা 23 নাম্বারটা বাড়ি দিয়েছিলাম, এটা একটু করেন নাই, এটা এখন করেন তো বাইরে দিক দিয়ে আসেন, ওনার সাথে বসেন, আপনার মিলে দিলে করেন, আমি আপনি যাবেন অফিসে?
মোবাইলে সাউন্ডটা কমাইলে না মানে ক্লাস চলে এই কাজ করছো
দোকানে থেকে 5 টাকা করে সিঙ্গারা কিনে এনে 10 টাকা করে বেচবে। 10 টাকা না দোকানে এই যে তুমি না 15 টাকা এটা তো ওই যে আমাদের সিটি গার্ডেনে 15 টাকা আমি সব জায়গায় 10 টাকা সিঙ্গারা খাবো সিঙ্গারা খাবি নিয়ে আসতে পারলে তো হয়েছে না আমার উঠলে আর নামতে মনছে না। আসেন নাকি? আচ্ছা, এবারে বললাম। এই ধরনের কোশ্চেন আসলে কিভাবে হয়? না না এটা একটু বলে দিন মজা করার জন্য বা এটা কোশ্চেনটা কেমন উচিত ছিল আপনার মতে? এটা মানে উচিত এবার তারপর তো এটা করে তাই কিন্তু বাউচারের কথা আচ্ছা, কোয়ালিটি নির্ণয় করার জন্য আমি ভাউচার বলবো। আলাদা কথা একটু তাহলে ইয়ে করে আর কি ফান করে বলে আর কি কারণ ইয়ে বাসায় মনে যে যারা মনে হয় আমাদের যদি যে এমসি থেকে প্রশ্ন জানতে পারবো না, আমাদের একটা বেসিক কোর্স ছিল তো একটা সেমিস্টারের মধ্যে, এই জন্য হিসাবের গাণিতিক সত্যতা যাচাই হয়তো এইভাবে জিজ্ঞেস করবে এভাবে জিজ্ঞেস করতে চাইবে না। আচ্ছা, পারতেন পারেন দেখি। এটা তো ওদেরকে সমস্যা না, একটা ভেবে দেখাই দিতে। আর এই ভিডিওটা খুঁজে পেয়েছি। লিমন একটা হাত করতে হবে, এটা একটু অফ করে দেন, বোর্ডে লিখুন। ভিডিও যে বোর্ডেরটা চলবে, মাঝখানে ভিডিওটা পাওয়া অফ করতে মন দিন।
ঝামেলা ছিল না স্যার। আচ্ছা, কার নাম্বারটা আবার একটু প্রথম থেকে বুঝাই দিই, যেহেতু উনি নতুন নতুন তাহলে একটু হয়তো বুঝতে সুবিধা হবে। আপনাদেরকে সমীকরণ দিয়ে রাখবে, ইয়া করেন বইয়ের 594 পৃষ্ঠা 23 নম্বর একটু দেখেন। 594, হ্যাঁ 23 নম্বর। এবার বিবার সিবার প্লাস এবার বিবার সি প্লাস এবার বিসি। এটা কি কি করছে, কি করতে বলছে? কার্নাপ ম্যাপ। জি, লজিক গেটে শুধু এটা প্রবলেম, তাই না? আচ্ছা আচ্ছা, কার্নাপ ম্যাপটাও আগে দেখাই দিব। লজিক আগে একটু লজিক গেটে দেখে। লজিক গেট কি তারা সরলীকরণ করার পর আছে, তাই না? হ্যাঁ, লজিক গেটে সরলীকরণ আপনার কি এ, করে করে করছেন না নাকি প্রশ্ন দিয়ে করে ফেলছেন? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে তাহলে। আচ্ছা, এটা সরলীকরণ করার পরে কার্নাপ ম্যাপ দিয়ে তাহলে কি আসে? এবার বিবার প্লাস এবার সি। আচ্ছা, কার্নাপ ম্যাপটা কিভাবে আসছে এটা দেখাই দিয়েছে, আগে একটু লজিক গেটেও দেখেন, লজিক গেট একটু দেখেন। আচ্ছা, এবার বিবার আমাদের কাছে তাহলে ইনপুট আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। ভাই খেয়াল করছেন, এ আছে, বি আছে, আর কি আছে? সি আছে। তা আমরা তিনটা ইনপুট আগে ধরলাম দেই এখানে, এ বি সি। ওকে, একটু খেয়াল করতে হবে প্রথম, এ বার আছে, কি আছে এখানে? আচ্ছা, বার মানে মনে রাখতে হবে, বার মানে একটা কি লাগাইতে হবে? নট। এটা মানে নট। এখানে এটার রেজাল্ট হবে এ বার। ঠিক আছে কিনা? মনে রাখবেন, এটা লাগাইলে যে কোনো কিছু কি হয়ে যায়? বার হয়ে যায়। বার মানে হচ্ছে নেগেটিভ, নট হয়ে যায়। এ নট, এটাকে কি বলবো আমরা? এ বার অথবা এ নট। বি বার করতে বলছেন, বিটার আমরা একটু নোট লাগাই দিই। এটা এখানে বি বার পাওয়া গেছে, এটার কাজ শেষ। এবার আমরা প্লাসের কাজ, এই মাঝখানে এগুলো সবাই শেষ, আলাদা আলাদা পদের কাজ করবে। এগুলোর পদ বলে, এগুলোর কি বলে? পদ। এই পদের কাজ করবে। এবার সি, এবার এবার তো আছে এখানে, তাই না? আচ্ছা সরি, এবার বিবারের কি মাঝখানে কি সম্পর্ক আছে? গুণ, গুণ সম্পর্ক না? তাহলে গুণ সম্পর্ক কেমনে? এই এন্ড গেট আনবো, এটা হচ্ছে গুণ। এমনি লজিক গেট আঁকেন কখনো? লজিক গেট আঁকছেন? আঁকেন না লজিক গেট আগে? আচ্ছা, এটা আমি বারবার বলছি যে এন্ড গেট বা নট বা গুণ, গুণের চিত্র হচ্ছে কোনটা? এরকম ডি এর মতো। আর যোগের চিহ্ন কোনটা? এটা। ঠিক আছে, এটা হচ্ছে কি? এ প্লাস বি। আর এটার উত্তর কি হবে? এ ইন্টু বি। ইনপুট যখন এ বি। ঠিক আছে কিনা ভাই? আপনার বোঝার সুবিধাতে আবার আমরা প্রথম থেকে বললাম, এরা এগুলো আগে থেকে বুঝছেন কিনা বলেন তো একটু। তার মানে এখানে মাঝখানে কি সম্পর্ক আছে? এ বার আর বি বার মাঝখানে গুণ সম্পর্ক, এই জন্য আমি চিত্র এটা আঁকছি। ঠিক আছে কিনা? এবার আসেন, এবার সি, এটার মাঝখানে কি আছে? গুণ আছে। আচ্ছা, আমি এবারটা এখান থেকে আনতে পারবো না? এই যে আমি এটার সাথে একটা তার যোগ করলাম, ধরেন করে এখান থেকে আনলাম। ও আচ্ছা সরি, আমি নটার আগে থেকে আনছি, সরি। আমার তো এবার দরকার, তাই না? এখান থেকে এই আর সি, তাই না? আমি এটা আরেকটু নিচে নিয়ে আসি। এই আর হচ্ছে সি, শুধু সি, তাই না? তাহলে সি তো আমাদের কাছে আছে। দুইটারে কি করতে হবে? গুণ করতে হবে। তো গুণ করলে জাস্ট গুণ করে দিবি। গুণ মানে চিত্র এটা, তাই না? এবার এই দুইটাকে কি করতে হবে? যোগ। তার মানে এখানে দুইটা আউটপুটে দুইটা না, এখানে আছে এ বার ইন্টু বি বার, আর এখানে আছে কি? এ বার ইন্টু সি। এবারে দুইটাকে যোগ করতে বলছে, তো আমরা কি করলাম? যোগ করে দিলাম। এ হচ্ছে আউটপুট, এ বার বি বার যোগ এ বার সি। এ হচ্ছে আউটপুট, এ হচ্ছে অ্যান্সার। বুঝছেন কিনা বলেন তো? আপনাদের তো মিলে নাই।
ও, আপনি বড়টা দিয়ে রাখছেন, বড় সমীকরণটা দিয়ে। আচ্ছা যদি, আচ্ছা বড়টা দিয়ে যদি আসে, ধরেন প্রশ্ন দিয়ে এটাও হয় যে শুধু সমীকরণ দিয়ে বলছে, এটা দিয়ে লজিক এটা ডাকো। হ্যাঁ, আচ্ছা আপনি লজিক এটা বই এটা দিয়ে লজিক এটাকে বইয়ের লজিক এটার সাথে মিলিয়ে চাইতেছেন না, মিলবে না। সরলীকরণ করার পরে, হ্যাঁ। এজন্য বুঝছেন। হ্যাঁ, আচ্ছা কার্নম ম্যাপটা বুঝছেন না? কার্নম ম্যাপটা বুঝে দিতাম আপনারে। কার্নম ম্যাপ। আচ্ছা আপনার 01 কিভাবে দেখছেন? বইয়ে আগে আচ্ছা এদিকে বি ধরছেন, মানে এদিকে সি ধরছেন। আচ্ছা যদি এখানে সি সি বার করছেন, এদিকে হইতো তারপরে তারপরে এদিকে হইতো এবার বি, এবার বি তাহলে তাহলে কিন্তু লাস্টেটা কি আছে? এবার বি, এবার বি সি। যদি আপনার সি এখানে থাকতো তাহলে কিন্তু এটা এখানে থাকতো। তাহলে হতো এইভাবে আর এইভাবে, তাহলে এদিকে কেউ আসে না। আচ্ছা খাতা থেকে আমার একটু বুঝাই দিন। আমরা বুঝছেন না?